লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ৫৪। সমুদ্রের পাশে বসেছে এক বিশাল পৈশাসিক আড্ডাখানা। এই আড্ডাখানা তৈরি করেছেন ইগর আর কায়াত। ১৭ জন কুমারী মেয়ের কলিজা ভুনায় সেজে উঠেছে টেবিলটা। চারপাশে কালো কাপড়ে আবৃত অসংখ্য দেহরক্ষী, চারপাশে অশুভ লাইটের ঝলকানি, অর্ধনগ্ন নারীদের বেশ্যা অঙ্গ ভঙ্গি এই মুহূর্তে তাদের মনোরঞ্জনের প্রধান সূত্র। কিছু কিছু মেয়ে অশ্লীলভাবে গায়ে ঢলে পড়ছে, আর তারাও তাল মিলিয়ে সেই অশ্লীলতার সঙ্গ দিচ্ছে। বর্তমানে পুরো জায়গাটা একটা বিকৃতখানা, পাপ আর ক্ষমতার বর্বর দৃশ্য। কায়েত চামচের সাহায্যে কলিজার টুকরো মুখে দিয়ে পৈশাসিকভাবে হেসে ওঠে, জিভ দিয়ে ঠোঁটের চারপাশ শুষে নিয়ে বলে, কুমারী মেয়েদের কলিজায় কি আছে জানা নেই, এরা এত স্বাদ কেন, খাটেও আবার জিভেও, এদের কোনো তুলনা হয় না। এগো টিস্যু দিয়ে মুখ মুছে চিন্তিত হয়ে পা নাড়ায় নিজের। কায়েত সেদিকে লক্ষ্য রেখে বলে, হোয়াট হ্যাপেন ইগোর, চিন্তিত কেন? ইগর মাথা নাড়িয়ে বলে, নিক আর আরিশ একবার খুঁজে পেলে জাহান্নামের ন্যায় মৃত্যু দিবে। আরিশের কলিজার টুকরোকে মেরেছি কায়াত, বুঝতে পারছো তুমি? কায়াত চামচ শব্দ করে রেখে ইগরের দিকে তাকায়, সিরিয়াস ভঙ্গিতে বলে, তুমি বড্ড বোকা ইগর, আর এই বোকামির জন্য তুমি মরতে যাবে। ইগর ক্রোধে ফেটে পড়ে, এত বড় অপমানের শরীর সইছে না। টেবিলে থাপ্পড় মেরে শক্ত গলায় বলে, অপমান না করে বুদ্ধি দাও কায়াত, এই শালিকে মারিনি আমি। সে নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে, অনেক তেজ আর সাহস। কায়াত শান্ত চোখে চারপাশে তাকায়, ঠোঁট কামড়াতে কামড়াতে বলে, মেয়েটা ক্রিমিনাল লিডার আরিশের বোন ইগর, কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই। হতে পারে আরিশ সবসময় খুন গোলাগুলি রক্তপাত থেকে দূরে রেখেছে, কিন্তু যার ভাই ক্রিমিনাল গ্রুপের লিডার, তার বোনকে বোকা ভাবার মতো ভুল কিভাবে করলে? রক্তের টান বলে একটা ব্যাপার আছে। ইগর হুট করে কপাল কুঁচকে বলে, মেয়েটা আরিশের নিজের বোন? কায়েত অবাক হয়ে বলে, মানে নিজের বোন নয়? আমি শিওর জানি না আরিশের নিজের বোন আসবে কোথা থেকে, সে তো পরিবার ছাড়া একা ছিল। কায়েত কপালে ভাঁজ ফেলে বলে, নিজের বোন না হলেও বোঝার উপায় ছিল না? শরীরে এত জ্বালা উঠলে আমাকে বলতে, আমি পাঠিয়ে দিতাম 10টা মেয়ে, দেখতাম কয়টাকে সামাল দিতে পারো। কত শক্তি আছে শরীরে। ইগর পৈশাসিকভাবে হেসে বলে, শরীরে তো সেই জ্বালা ওঠেনি কায়াত, নিকার আরিশ নামক দুই মাদারচোদ এর ধ্বংস দেখতে চেয়েছি। অলরেডি আরিশের ধ্বংস শুরু। বোনকে হারিয়ে শালাই নিশ্চয়ই কুত্তা পাগল হয়ে আছে। কায়াত শব্দ করে হেসে ওঠে, এমনভাবে হাসছে যেন ইগর কোনো জোক শোনাচ্ছে। ইগর রাগ দেখিয়ে বলে, ইউ বাস্টার্ড, হাসছিস কেন? কায়াত হাসি থামায় না, কোনো রকম থামিয়ে বাঁকা হেসে বলে, তুমি এখনো আরিশ আর নিককে চেনো না ইগর, ভেঙে পড়া তাদের রুলসে নেই। অলরেডি খবর পেয়ে গিয়েছি তারা কানাডায় চলে এসেছে। মেয়েটাকে মেরে আরিশকে ভাঙতে পারলেও নিকের কিছুই করতে পারোনি। আর আরিশ ভেঙে পড়লে তাকে দাঁড় করানোর একমাত্র খুঁটি হিসেবে নিক আছে। ইগর চুল এলোমেলো করে বলে, ভুল জায়গায় তীর ছুঁড়েছি কায়াত, এই তীরটা নিকের রক্ষিতার দিকে মারা উচিত ছিল। দেখতাম শালার কত ক্ষমতা আর শক্তি। কায়াত ওয়াইন গিলে বলে, এদের শক্তি নিয়ে কেউ প্রশংসা করলে আমার শরীরে জ্বালা ধরে। এই সামান্য প্রশংসার জন্য নিজের কত শত গার্ডকে মেরেছি হিসেব নেই। তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার কাছে কিছু সিক্রেট বলি ইগর। নিক হলো আমাদের থেকে বড় সাইকো কিলার। কথা বলে খুব কম, শিকারীর মতো দুইটা চোখ। এই শালাই নিজের বাড়িতে নরখাদক পুষে রাখার ক্ষমতা রাখে। নরখাদকও কোনো সাধারণ নয়, শুয়োরের বাচ্চা 10 থেকে 18 বছরের মেয়েদের ধরে নিয়ে যেত, এরপর ইচ্ছে মতো এদের সাথে পুরুষত্ব মিটায়। কাজ শেষে এদের শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খায়। আমরা তো হুট করে পার্টি করি, তাও সিদ্ধ মাংস হতে হয়, কিন্তু এই শালায় শরীর থেকে মাংসের টুকরো খুলে নেয়। টাটকা রক্ত না খেলে বাঞ্চদের মাথা নষ্ট হয়ে যায়। আমাদের থেকেও বড় নরখাদক। এই বলদ্রে নিক রক্ত দিয়ে বাঁচাচ্ছে। একাধিক মেয়ের সাথে মিলতে গিয়ে শরীরে কোন রোগ বাঁধিয়েছে কে জানে, এর থেকেই ওর রক্ত দিতে হচ্ছে। প্রস্টিটিউট ক্লাব দেখলে গ্যাংস্টার বস চেতে যায়, অথচ বাড়িতে মানুষ খেকো জানোয়ার পুষণ করছে। এর সাথে নিশ্চয়ই কোনো যোগ আছে, না হলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে গেলেও যে ফিরে তাকায় না, সেখানে রক্তদান করা অনেক বিরাট ব্যাপার। এই জেডের সাথে নিকের অনেক বড় একটা কানেকশন আছে, নাকি জেডের বাপের সূত্র ধরে বাঁচাচ্ছে কে জানে। ইগর নিজের ঠোঁট ঘেঁষতে ঘেঁষতে বলে, এইসব আমি বহু আগে জানি, নতুন কিছু জানলে বলো। জেডের বাবা মানে নিজের জন্মদাত্রীকে খুন করেছে এই শালাই। কায়েতের কৌতুক মিশানো কণ্ঠে চারপাশে থমথমে খেয়ে যায়। ইগর অবাক হয়ে কপাল কুঁচকে ফেলে, কপালে ভাঁজ ফেলে বলে, নিজের জন্মদাত্রীকে মেরেছে? ইয়েস, কি কারণে মেরেছে জানি না, তবে প্রচুর নৃশংসভাবে মেরেছে। পুলিশ খুঁজেছে 2 বছর পর্যন্ত। সেই ছোট বয়সে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। এত এত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আফ্রিকায় চলে আসে, এখানে এসে এক ভয়ানক পাচার গ্রুপের ফাঁদে পড়ে।
পাচার কেন্দ্রে নিয়ে আসা হয় সেই ভয়ানক কুঠুরিতে সবাই কান্না ভয় আতঙ্কে জমে উঠছিল। কিন্তু নিক ছিল একদম শান্ত, চোখে ছিল এক ঘূর্ণিঝড়। আমিও সেই কেন্দ্রেই পাচার হচ্ছিলাম। সেখানে নিকের সাথে আরিশের বন্ধুত্ব হয়। আরিশকে চাবুক মারতে চাইলে সমস্ত চাবুকের আঘাত সে নিজের পিঠে নিয়েছে। এত এত চাবুক খেয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল, কিন্তু সামান্য শব্দ পর্যন্ত করেনি। তখন আমি সাধারণ এক বালক ছিলাম, অবাক হয়ে তাকিয়ে থাকতাম নিকের দিকে। এই ছেলে কি মানুষ নাকি অন্য কিছু? সেই পাচার গ্যাংয়ের প্রধান একদিন আমাদের কেন্দ্রে আসে। পাচার হওয়ার আগেই সব বাচ্চাদের দেখার জন্য আসে। সবাই কান্নাকাটি করতে ব্যস্ত, কিন্তু নিক ছিল একদম শান্ত। গ্যাংয়ের মালিক নিকের সামনে আসলে নিক তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। গ্যাংয়ের মালিকের নাম ছিল কিং। সে নিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। নিকের হাসি দেখে প্রচুর ক্ষিপ্ত হয়ে পড়ে। রাগান্বিত চোখ দিয়ে তাকায় যেন ভস্ম করে দিবে। কিন্তু নিক ভয় পেল না একটু। বস হাতের ইশারায় একজনকে ইশারা দিয়ে বলে, 7 জন বাচ্চা বাদে সব জেটে তুলে ফেল। পিছন থেকে ভেসে আসে এক নরম গলা, 7 জন কে কে বস? কিং গণনা করে 5 জনকে বাছাই করে, এরপর আমাকেও বাছাই করা হয়। সর্বশেষ নিখের কাছে এসে গম্ভীর গলায় বলে, নাম। নিক মুচকি হেসে আবারও চোখে চোখ রাখে। লোকটা চোখ ছোট ছোট করে নিকের চিবুক চেপে ধরে, এমনভাবে ধরেছিল যে আমি হলে চিৎকার করে উঠতাম। কিন্তু গন্ডারের বাচ্চার কোনো রিয়াকশন নেই। নিক ছোট থেকে সুন্দর ছিল। সব থেকে রহস্যময় ছিল তার সেই তীক্ষ্ণ ধূসর চোখ। ওর সৌন্দর্য দেখে মাঝে মাঝে হিংসে লাগতো। লোকটা আমাদের 7 জনকে রেখে সবাইকে বিদায় করে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় নিকের হুঙ্কার, আমার ভাইকে রেখে যান আমার কাছে। আরিশ নিকের থেকে 2-3 বছরের ছোট হবে। খুব ভীতু ছিল তখন। গ্যাংয়ের মালিক শান্ত গলায় বলে, যদি রেখে না যায় তবে? নিক ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, নিজের সাথে সাথে পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে যাব। সবাই খেপে যায় নিকের উপর। প্রচুর খুশি হয়েছিলাম এতে। যে বসের সামনে তারা কখনো মাথা তুলে কথা বলতে পারে না, সেখানে এই সামান্য বালক চোখে চোখ রেখে ধ্বংসের কথা বলছে। সবাই খেপে গেলে কিং সবাইকে শান্ত করে আরিশের দিকে তাকিয়ে বলে, রেখে যায় বাচ্চাটাকে। টর্চার ছেলে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখেছে শুধু। এমন ধ্বংসাত্মক জানোয়ার কিভাবে একটা বালকের কথা মেনে নিল? এই ছেলে কোনো জাদু জানে না তো? নাকি সবাইকে ভ্রমে ফেলছে? কারো কিছু বলার সাহস হয়নি। কিংয়ের কথা অনুযায়ী আরিশকে রেখে যায়। লোকটা ছিল খ্রিস্টান। নিকের চিবুক ধরে বলে, ঈশ্বরের কসম তোর মতো বাচ্চার একটাও দেখিনি। তুই আফ্রিকার না। তবে কোথায় তোর বাড়ি? আপনার জানতে হবে না। তোর বাপ মাকে? নিকের চোখ মুখ অগ্নিকাণ্ডে ঝলঝল করে ওঠে। চোখের রং পাল্টে যায়। দাঁত পিষে বলে, আমার বাপ আমার হৃদয়ে আছে, কিন্তু মা নামক কোনো বেশ্যার চিহ্ন আমার অস্তিত্বে নেই। আমি আমার বাপের ছেলে, বুঝতে পেরেছেন আপনি? কিং হাসল সামান্য। নিকের কাঁধে হাত রেখে বলে, তুই জানিস সেখানে রাখা প্রতিটা জিনিস আমার কথাতে চলে। শব্দ হয় আমার ইশারাতে, শ্বাসটাও নেয় আমার নিয়ন্ত্রণে। সেখানে তুই আমার ওপর দাঁত পিষছিস। এখন যদি তোকে জবাই করে চিলদের খেতে দেই? নিক ভীত আরিসের দিকে তাকিয়ে বলে, খোদা আপনি নন যে আপনার ইশারাতে শ্বাস চলবে। ক্ষমতার দাপট থাকতে পারে, কিন্তু সৃষ্টি, সময়, শ্বাস আপনার নিয়ন্ত্রণে চলে। এইসব মিথ্যাচার ছড়াবে না। তুই মুসলিম? দেখে কি মনে হয়? কিং আলতো হেসে বলে, তোকে 365 দিন একটা অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হবে। প্রতিদিন একটা করে হিংস্র নেকড়ে তোর রুমে পাঠানো হবে। অস্ত্র দেয়া হবে কিছু সংখ্যক। রুমটা হবে মাটির নিচে এক সুড়ঙ্গ পথ পেরিয়ে। অন্ধকার হবে চারপাশ। আর তোর রুমটাই থাকবে ছমছমে আবছা আলো। দিনে একবেলা খাবার দেওয়া হবে। প্রতিদিন প্রতিটা নেকড়ের সাথে যুদ্ধ করে টিকতে হবে। যদি ভুলেও হেরে যাস তবে নেকড়েরা তোকে ছিঁড়ে খাবে। আর তুই যদি জিতে যাস তবে নেকড়ের মৃতদেহটাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হবে। 365 দিনে 365টা নেকড়ের সাথে যুদ্ধ করে জয় হতে পারলে আরও একটা পরীক্ষা আছে। যদি তুই জয়লাভ করতে পারিস তবে তোকে বানানো হবে আগামী দিনের গ্যাংস্টার। সিংহাসনও পেতে পারিস। এত কঠিন পরীক্ষা আগুনে ঝাঁপ দেওয়ার থেকেও ভয়ঙ্কর। একটা হিংস্র নেকড়ের সাথে যুদ্ধ করে পেরে ওঠা অসম্ভব। সেখানে প্রতিদিন প্রতিটা নেকড়ের সাথে যুদ্ধ করে জয়লাভ করা স্বপ্ন। মনে মনে খুশি হয়েছিলাম প্রচুর সেদিন। একে আমার তখন থেকে হিংসে লাগতো। জয়লাভ করতে পারবে না আর সিংহাসনও পাবে না, এক আত্মবিশ্বাস ছিল আমার মনে। নিক অবাক চোখে তাকিয়ে রইল। আনিস জড়িয়ে ধরে রাখে নিককে। নিক কপাল কুঁচকে বলে, নেকড়ে মানে আদৌ বোঝেন তো কিং? আপনার ঈশ্বর কি সেটা বোঝার ক্ষমতা দেয়নি? ঈশ্বরের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে আসুন। কিং গম্ভীর গলায় বলে, বেশি কথা বললে মাথা কেটে ফেলবো। অনেক বড় অফার করেছি, হয় তোকে মানতে হবে নয়তো মরতে হবে।
অনেক কথা কাটাকাটির পরে নিককে পাঠানো হয় সেই ভয়ানক কুঠুরিতে। শরীরে দিয়েছিল কালো পোশাক যাতে রক্তের রং ভেসে না ওঠে। ভেবেছিলাম শালা মরে গিয়েছে, কিন্তু শালা মরেনি। 1 বছর পর তাকে জীবিতভাবে কুঠুরি থেকে বের করা হয়। শরীরে এমন কোনো জায়গা ছিল না যে আক্রমণের দাগ। ক্ষতবিক্ষত ভগ্ন শরীর, যার সৌন্দর্য আমার হিংসে হতো। তার এই রক্তাক্ত দেহ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এতটা ভয়ানক দেখতে লাগছিল যেন মনে হচ্ছিল মর্গ থেকে উঠে আসা কাটাছেঁড়া লাশ। অনেক জায়গায় মাংস খুবলে খেয়ে ফেলেছে। সবাই অবাক হয়েছিল প্রচুর। আমরা এখানে পরিষ্কারের কাজ করতাম। আনিশকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো নিক মরে গিয়েছে, কিন্তু শালাই কিভাবে বাঁচলো কেউ বুঝে উঠতে পারছে না। কিং অহংকারে অট্টহাসিতে ফেটে পড়ে সেদিন। নিককে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। জানা যায় নিকের চোখ দুইটা ড্যামেজ হয়ে গিয়েছে। কিংনিকের সেই তীক্ষ্ণ চোখ দেখে বিমোহিত হয়েছিল, যে চোখে ছিল সৌন্দর্যের আড়ালে ধ্বংস আর উত্তাপ। এই চোখ নষ্ট হওয়াতে সেম চোখের মণির সন্ধান চালায়। ধূসর চোখের মণির প্রয়োজন ছিল, অবশেষে কোথা থেকে যেন সংগ্রহ করা হয় হুবহু সেই চোখের মণি। দীর্ঘ 8 মাসের চিকিৎসার পর নিক সুস্থ হয়ে ওঠে। শরীরে প্লাস্টিক সার্জারি করানো হয়। সার্জারি করিয়ে সেই আগের শরীরে পরিণত করে। আমার ভেতরে হিংসা জ্বলতে থাকে, এবার বোধ হয় গ্যাংস্টার হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অন্য কিছু লিখে রেখেছে। কিংয়ের বর্বর মনোভাব থামিয়ে যায়নি। নিক কেন্দ্র থেকে পালিয়ে যাচ্ছিল। রুমের সামনে থাকা 4 জন গার্ডকে হত্যা করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। কিং এতটাই রেগে গিয়েছিল যে তার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সব। রাগে উন্মাদ হয়ে কিং নিককে খুঁজে বের করে। রাখা হয় 12 বছরের জন্য এক অন্ধকার রুমে। ভালোভাবে দাঁড়ানো যেত না, পা মেলে ঠিকভাবে ঘুমানো যেত না। স্যাঁতস্যাঁতে এক ভেজা স্থান, পোকামাকড়ের বাসা চারদিকে। সেই নরকময় এক রুমে বন্দি করে রাখা হয়। দিন যায়, মাস যায়, আলো বাতাসহীন জীবনে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। পালানোর চেষ্টা করলে চাবুক দিয়ে আঘাত করা হতো। সেই আঘাত থেকে ঘা সৃষ্টি হতো, পোকামাকড় ধরে যেত সেই শরীরে। বছর যেতে থাকে, সেকেন্ড, মাস, ঘন্টা, দিন, বছর এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে নিক এক তাগড়া যুবক হয়ে ওঠে। 12 বছর পর তাকে অন্ধকার সেই কুঠুরি থেকে বের করা হয়। শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। অসুস্থ দুর্বল শরীর যেন কোনো পাগল। কোথায় গেল সেই চাকচিক্য সৌন্দর্য? ভেবেছিলাম এই উছিলায় কুত্তাটা মরবে, কিন্তু এরপর শুরু হয়েছে মেইন খেলা। নিকের সাহসিকতা আর বিচক্ষণ বুদ্ধি দেখে আবারও তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। দীর্ঘ 8 মাস সে চিকিৎসার মধ্যে ছিল। কিংয়ের উদ্দেশ্য ছিল নিককে নিজের পার্সোনাল দেহরক্ষী করবে, আর শত্রুপক্ষকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার। নিকের শরীর ধীরে ধীরে ঠিক হতে থাকে। আবারও সেই সৌন্দর্য ফিরে আসে তার শরীরে, যাকে বলে এক দেখাতে পাগল হয়ে যাওয়া রূপ। জিম করে শরীর ঠিক করে প্রতিটা নারী ওর জন্য দেওয়ানা হয়ে ওঠে। আমি প্রতারণার আশ্রয় নিয়ে কিংয়ের দেহরক্ষী হয়েছিলাম। অনেক কিছু জানি ভেতরকার খবর। নিক সুস্থ হওয়ার পর একদম শান্ত, কোনো কথা বলেনি কারোর সাথে। চোখ দুইটা ছিল অগ্নিকাণ্ডের উত্তপ্ত শিখা। কতদিনের ক্রোধ এই চোখে ভেসে উঠেছে জানা নেই। নিক শুধু একটা বাক্য উচ্চারণ করেছিল, আমার ভাই আরিশ কোথায়? কিং জানোয়ার হলেও আরিশের কিছু করেনি। তাকেও একটা রুমে বন্দি রেখেছিল, তবে সেই রুম ছিল রাজকীয় রুম। কিং সবার মতো নিকের কানেও বিষ ঢালতে থাকে। নারীদের ভোগ করতে হয়, এদেরকে বিছানায় পিষ্ট করতে হয়। নারী শুধুমাত্র কামনার বস্তু। নিকের চোখে মুখে ছিল ব্যাপক ঘৃণা, কোনো নারীকে ছুঁয়ে দেখত না। একবার কিংয়ের একমাত্র মেয়ের নজরে নিক পড়ে, দেওয়ানা হয়ে ওঠে নিকের জন্য। এক রাতের জন্য হলেও জেদ ধরে। কিং মেয়ের কথা মেনে নেয়। যে নিজেই সম্মুখে হাজারটা নারীর সাথে রাত কাটায়, সে নিজের মেয়েকে কি নিষেধ করবে? নিকের সুন্দর চেহারা দেখে কিং নিজেও লোভে পড়ে যায়। মেয়ের আবদারে নিককে রাতের অন্ধকারে পাঠানো হয়। ভেতরের খবর জানি না, তবে পরের দিন কিং সহ কিংয়ের মেয়ের রক্তাক্ত লাশ রুমে খুঁজে পাওয়া যায়। শুধু এখানেই থেমে থাকেনি, বাইরে থাকা 40 জন গার্ডের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন সবাই। গোপন সূত্রে জানা গিয়েছে নিক বিরোধী দলের সাথে হাত মিলিয়েছে। সেই বিরোধী দলের নেতা আর কেউ নয়, সে হচ্ছে জেড আর ভিকির বাপ, আল ক্যাপন। সে অন্ধকার রুম থেকে বের হয়ে নিক এক জানোয়ারে পরিণত হয়। এমন এক পাথর হৃদয় তৈরি হয়েছে ভেতরে, যেখানে কেউ চিৎকার করলেও কিছু আসে যায় না। ক্যাপনের হাত ধরে কিং এর রাজ্যকে মাত্র 22 দিনের মধ্যে ব্যবধানে ধ্বংস করে ফেলে। এই হিংস্র ধ্বংসলীলায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে সবাই। কিংয়ের মতো এত শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তিকে ধ্বংস করা সবার স্বপ্ন ছিল। সেখানে নিক শুধু কিংকে নয়, পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। শুরু হয় এক রক্তাক্ত ধ্বংসের খেলা।
কে বাঁচবে কে মরবে কোনো নিশ্চয়তা নেই। সবাই নিককে ভয় পেত প্রচুর। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য করতে শুরু করে। সবাইকে পেছনে ফেলে পাচার কাজে দেশ সেরা হয়ে ওঠে। মাদক ড্রাগস থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে যায় অনেক দূর। যাকে ছোঁয়ার সামর্থ্য এখনও কারোর হয়নি, নিজের ভিত শক্ত করে হয়ে ওঠে আজকের মাফিয়া সাম্রাজ্যের মালিক, যার ইশারায় পুরোটা সাম্রাজ্য থমকে যায়। বড় বড় মাফিয়ারা মুখোমুখি হতে ভয় পায় আন্ডারগ্রাউন্ডের সবথেকে ক্ষমতাধর গ্যাংস্টার বস নিক জেব্রান। কায়েত থামে, বাঁকা চোখে তাকায় ইগোরের দিকে। ইগোরের চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ। কায়েত অট্টহাসিতে ফেটে পড়ে, হাসতে হাসতে বলে, কামন ইগোর, ভয় কম পাও। আমি কোনোদিন নিককে ভয় পাইনি। ও আমার সবথেকে বড় শত্রু। কিং বেঁচে থাকলে আজকের গ্যাংস্টার বস আমি হতাম। শুয়োরের বাচ্চা সব শেষ করে দিয়েছে। এত কিছুর পরও আমার নিশ্চুপ থাকার মানে বুঝতে পারোনি ইগোর? নিক আমার থেকে সব কেড়ে নিয়েছে, তবু আমি শান্ত হয়ে আছি। সাপের লেজে পা দিয়ে সাপকে ফনা তুলতে বাধ্য করব না। এই মুহূর্তে সবল খেলে লড়তে পারবো না। নিক কিন্তু একা নয়, তার সব থেকে বড় শক্তি আরিশ আছে, যারা একজন আরেকজনের জন্য জীবনও দিতে পারে। দুইটা নেকড়ের সাথে যুদ্ধ করে রক্তাক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবো না। এই নিক নেকড়ের কামড় আর খামসি খেতে খেতে সত্যি নেকড়ে হয়ে উঠেছে। ইচ্ছে করলে এখন আমি পেছন দিকে অ্যাটাক করতে পারি ইগোর। ইচ্ছে করলে নিকের রক্ষিতাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে খেতে পারি, কিন্তু একটাকে মারলে আরেকটা ফুঁসে উঠবে। যদি মনে করে থাকো একজনকে মারলে ভেঙে পড়বে, তবে ভুল তুমি। এরা ভাঙে না, বরং আরো হিংস্র হয়ে ওঠে। সবকিছুর একটা সঠিক সময় প্রয়োজন। পরপর অনেকবার আক্রমণ করেছি আমি, কিন্তু শুয়োরের বাচ্চা মরতে গিয়েও বেঁচে যায়। ধ্বংস তো আমি ওকে করবো ইগোর, তবে সেটা খুবই বাজেভাবে। এমনভাবে ধরবো যে কুত্তার বাচ্চা আর দাঁড়াতে পারবে না। আমি যখন আক্রমণটা করব, তখন একটারও শক্তি থাকবে না। ইগোর রহস্যময় হেসে বলে, আফ্রিকার মিনারে গার্ড ছাড়া আর কেউ নেই। নিক, অধিরাজ, আরিশ সব কানাডা এসেছে আমার খোঁজে। এই সুযোগে তার রক্ষিতাকে ছিনিয়ে আনার। কায়েতের চোখে রহস্য। অদ্ভুত হেসে বলে, চেষ্টা করে দেখা যায়। 2 দিন হয়ে গিয়েছে, নিকের কোনো খবর নেই। খবর নেই বলতে সে অ্যানির কাছে যায়নি। সেদিনের রাতের পর জ্ঞান ফিরলে অ্যানি নিজেকে নিকের শক্ত বুকে আবিষ্কার করে। অসহ্য যন্ত্রণা নিয়ে শক্ত দেখায় সরে আসার জন্য, কিন্তু নিকের জেদের কাছে হার মানতে হয় সব সময়। প্রতিরাদে জোর করে বুকে টেনে নেওয়া নিকের প্রতিদিনের স্বভাব। এমনভাবে তখন আগলে নেয় যেন দিনরাত রানীর মতো ট্রিট করে। অ্যানি প্রথম প্রথম রাগ দেখালেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। ঘুমাতে গেলে অস্থির লাগছে সবকিছু, কেমন শূন্য মরুভূমি মনে হচ্ছে চারপাশে। নিজের অস্থির মনোভাব বিরক্ত হয় অ্যানি। মেয়েট খাবার নিয়ে আসে। অ্যানি সেদিকে তাকিয়ে বলে, আপনি জানেন মেহেরের দাদার কি খবর এখন? মেয়েট ট্রলি রেখে বলে, না ম্যাম। অ্যানি মলিন মুখে বলে, ও আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই, ভয়ের কিছু নেই। মেয়েট নিঃশ্বাস ছেড়ে বলে, বসের সাথে এক রুমে থাকতে আপনার ভয় করে না? অ্যানি অনুভূতিহীনভাবে তাকায়, হাসার চেষ্টা করে বলে, অন্ধকারের মধ্যে বাস করে অন্ধকারকে ভয় করলে চলবে? আগুনের শিখার মধ্যে বাস করছি আমি, ভয় পাই না কিছু। আর ভয় পেলেই বা কি? আপনি কতদিন ধরে এখানে বন্দি আছেন? 1 বছর 2 মাস। মেয়েদের চোখের পানি চিকচিক করে ওঠে। আপনার বাইরে যেতে ইচ্ছে করে না? সারাদিন এইভাবে এক রুমে একা বন্দি জীবন কিভাবে পালন করেন ম্যাম? খুব কষ্ট হয় আমার আপনাকে দেখে। অ্যানির মুখ অন্ধকারে ঢেকে যায়। এরপরে মুচকি হাসি দিয়ে বলে, তুমি বড্ড ভালো, না হলে অন্যের কথা ভেবে কেউ কাঁদে। আমার কথা ভেবো না, কারণ আমার কথা ভাবলেই তার মৃত্যু হয়। আর আগেও একজনের হয়েছে। মেয়ের দুঃখ প্রকাশ করে বলে, সেসব আমি জানি না। আপনার এই জীবন থেকে মুক্তি পেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না আর 5টা সাধারণ নারীর মতো জীবনযাপন করতে, মুক্ত আকাশে ডানা মেলে প্রকৃতি উপভোগ করতে? অ্যানি গভীর নিঃশ্বাস ফেলে বলে, মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায়? মেয়েটা আচমকায় বলে, যদি আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করে দেই। সাথে সাথে অ্যানি তাকায় মেয়েটার দিকে। মেয়েটা বড্ড সরল দেখা যাচ্ছে, কিন্তু এই কথা যদি গ্যাংস্টার বস একবারও শোনে, তবে মৃত্যু নিশ্চিত। অ্যানি ভয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এইসব কথা আর উচ্চারণ করো না। উনি শুনলে তোমাকে বাঁচতে দিবে না। ইয়া আল্লাহ, যদি রুমে স্পিকার সহ সিসি ক্যামেরা থাকে, তাহলে সব শেষ। এসব ভুল কথা তুমি কিভাবে বলতে পারলে? আমার মুক্তি চাই না বোন, চাই না আমার মুক্তি। আমার মতো একটা অভিশাপ 4 দেওয়ালের ভেতর বন্দি থেকে মরে যাক। এরপরও তোমরা কিছু বলো না, প্লিজ কিছু বলো না। উনি কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠে। মেয়েটা ধরতে গিয়ে বলে, কিন্তু ম্যাম। অ্যানি আদেশ করে বলে, যাও এখন এই মুহূর্তে, আর একটাও এদিক সেদিক কথা উচ্চারণ করো না। মেয়েটা মন খারাপ করে চলে গেল। অ্যানি ঢকঢক করে পানি গিলে ফেলে।
যদি সত্যি এমন কিছু থাকে যেটা দিয়ে নিক সব শুনতে পাচ্ছে, তবে মেয়েটার মৃত্যু নিশ্চিত। অ্যানি এটা নিয়ে একদম কনফার্ম। অ্যানির নজর পুনরায় বেড সাইডে নজর যায়। সাদা কাগজে শুধু একটা নম্বর লেখা আছে, রুমে কেউ আসতে পারে না। এই নম্বর কার অ্যানির জানা নেই, তবু ইচ্ছে করলে একটা ফোন দিয়ে দেখার। যদি নিকের নম্বর হয় তবে অনেক ভালো, কথা বললে বোঝা যাবে সাইকোটা সব শুনেছে কিনা। অ্যানির শরীর কাঁপছে, মস্তিষ্ক বলছে কি প্রয়োজন আছে এইসব করার, আর মন বলছে একটাবার ফোন দিলে কি এমন ক্ষতি হবে। অ্যানি কাঁপা হাতে নাম্বারটা হাতে তুলে নেয়। বুক কাঁপছে অন্যরকমভাবে, সবটা সাহস উজাড় করে দিয়ে ফোন দেয়। বুলেট প্রুফ গাড়ির ভেতরে নিক, আরিশ আর অধিরাজ। পেছন থেকে একাধিক গুলি ছোড়া হচ্ছে। এই মুহূর্তে বন্দুক নামিয়ে ফেলা মানে শত্রুপক্ষকে আঘাত করার সুযোগ করে দেওয়া। ফোনের উচ্চ আওয়াজে নিক সামনে তাকায়, গ্লাসের উপরে রাখা ফোনটার উপর ভেসে ওঠে ব্লাড রোজ। নিকের কপাল কুঁচকে আসে, সে কোনোদিন কল্পনাও করেনি অ্যানি এই নম্বরে তাকে সত্যি ফোন দিবে। কৌতূহলবশত এই নাম্বারটা সে রেখে এসেছিল। বন্দুক নামিয়ে ফেলবে তার আগে আরিসের অধৈর্য গলা। কি করছিস নিক? এই মুহূর্তে ফোন তোলা তোর জন্য গুরুত্বপূর্ণ নয়, এদিক সেদিক হলে বাজে কিছু ঘটে যাবে। পুরনো শত্রু রয় ভিমিওর গ্যাং। তুই কি চাচ্ছিস এই মুহূর্তে রয়ের কাছে ইন্নাইল্লাহি হয়ে যায়? নিক বিরক্তি চোখে তাকায়, হুট করে একটা বুলেটে তার হাতের দিকে ছুটে আসে। গ্লাস নামানোর ফলে অতি সহজে বাম হাতের পেশি ছুঁয়ে যায়। লাল রক্তে ভিজে ওঠে শার্ট। নিকের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। অধিরাজকে উদ্দেশ্য করে বলে, দ্রুত গাড়ি চালা, নদীর কাছে এনে গাড়িটাকে থামাবি। অধিরাজ অবাক হয়ে বলে, কিন্তু কেন বস? নদীতে সাঁতার কাটবো সেজন্য। অধিরাজের মুখ থমথমে খেয়ে যায়। তীব্র সংঘর্ষের মধ্যে ফোনটা আবারও বেজে ওঠে। নিক আবারও তাকায় সেদিকে, বাম হাতে ফোন তুলতে যাবে তার আগে আরিশ অস্থির গলায় বলে, নিক আবারও একই ভুল করছিস। নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বলে, মেয়েটাকে কাঁদিয়ে এসেছি, রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। সেদিন রাতে অনেকটা হিংস্র হয়ে উঠেছিলাম। ভেতর ছটফট করছে আমার, ওর সাথে কথা বললেই শরীরে হাজার গুণ শক্তি ফিরে পাবো। মিয়া জাহান নামে যাক, এই মুহূর্তে ওর ফোন রিসিভ করাটা সব থেকে বেশি প্রয়োজন। আরিশ হতভম্ব হয়ে যায়। নিক রিসিভ করে গম্ভীর হয়ে ওঠে। ওই পাশ থেকে শোনা যায় অ্যানির ঘন নিঃশ্বাসের শব্দ। নিক আরও বিব্রত করার জন্য বলে, জি বলেন। অ্যানির হৃদয় কেঁপে ওঠে। এই শক্ত কর্কশ কণ্ঠ সহ্য করার মতো ক্ষমতা কি অ্যানির আছে? কিন্তু কণ্ঠ একদম শান্ত শোনালো, তার মানে কিছু শোনেনি। ওই পাশ থেকে শব্দ না পেয়ে নিকের রাগ হয়। পেছন থেকে একাধিক বুলেট নিক্ষেপ করছে। এদিক সেদিক বুলেট পড়লে অঘটন ঘটে যাবে, সেসবে তোয়াক্কা না করে ফোন রিসিভ করেছে। আর এই মেয়ে এইভাবে চুপ হয়ে আছে। নিক ধমকে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? ঝাঁঝালো ধমকে অ্যানির ছোট্ট দেহটা আবারও কেঁপে ওঠে। কাপা গলায় বলে, এইটা আপনার নাম্বার? নিক চোয়াল শক্ত করে বলে, কেন অন্য পুরুষের নাম্বার ভেবেছিলে? অ্যানি কথা বাড়ালো না, ঠোঁট ভিজিয়ে বলে, এত শব্দ কোথা থেকে আসছে? বাচ্চারা বাজি ফুটাচ্ছে তাই শব্দ হচ্ছে। অ্যানি থতমত খেয়ে যায়। নিক গভীর নিঃশ্বাস ছাড়লো। সামান্য এই কণ্ঠ কানে আসতেই নিজেকে এত অস্থির লাগছে কেন? নিক কপাল ঘষে নিজের। অ্যানির নীরবতা ভেঙে বলে, কোথায় আছেন আপনি? অ্যানির এমন ভয়ানক প্রশ্ন নিকের কপালের ভাঁজ সোজা হয়ে আসে। এমন প্রশ্ন সে কোনোদিন আশা করে না। এই প্রশ্নগুলোর পিছনেও অনেক বড় ঘাপলা আছে। আবার কোন বদমাইশি করছে কে জানে। ওহ গড, এই তেরা মেয়ে কেন আমার ঘাড়ে চাপিয়ে দিলে? নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। বেডিদের সাথে রঙ্গলীলা করি? তেরা উত্তরে অ্যানি রেগে যায়, গজব পড়ুক আপনার উপর। নিক সামান্য হাসলো, গম্ভীরতা নিয়ে বলে, নিজের বাড়িতে নিজের রুমে এমনকি নিজের বিছানায় আস্ত একটা গজব নিয়ে ঘুরছি। তোমার থেকে বড় গজব আর কি হতে পারে? অ্যানি বসা থেকে উঠে যায়, রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে গজব বললেন? নিকের হাত থেকে রক্ত পড়ছে। রক্ত সামান্য আঙুলে নিয়ে বলে, যে আগুন আমাকে পুড়িয়ে ছাই করেছে, শেষ মুহূর্তেও আমি সেই আগুনের উষ্ণতা চাইব। সাথে সাথে ওপাশ থেকে ফোন কেটে যায়। নিকের রাগ হলো প্রচুর। হুট করে ফোন কেটে দেওয়া তার পছন্দ নয়। আরিশ অসহায় হয়ে বলে, তুই কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস নিক? পিছনে বুলেট ছুড়ছে আর তুই গাড়ির ভেতরে বসে বউয়ের সাথে প্রেম আলাপ করছিস। সরি, এটাকে প্রেম আলাপ করলেও ভুল হবে। রীতিমতো ধমকাচ্ছিস। বুলেট প্রুফ গাড়ি না হলে এতক্ষণে টপকে যেতি শালা। নিক রহস্যময়ভাবে হাসলো। অধিরাজকে ইশারা দিয়ে বলে, বামের রাস্তা দিয়ে চল, ওইখানে হবে আসল খেলা। অধিরাজ নিকের কথা অনুযায়ী বামের রাস্তার দিকে এগিয়ে যায়। কালো অ্যাসফল্টের সরু রাস্তা জুড়ে বজ্রগতিতে ছুটে চলেছে কালো সাজোয়া গাড়ি। রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চারদিক থেকে ধেয়ে আসছে অসংখ্য গুলির শব্দ।
স্টিয়ারিংয়ের পেছনে বসে থাকা নিকের চোখে জ্বলে উঠেছে অগ্নিদীপ্ত কঠোরতা। আর তার পাশে আরিশ জানালার ফাঁক গলিয়ে আগুন ঝরানো বুলেট ছুড়ে দিচ্ছে শত্রুদের দিকে। গাড়ির ধাতব গায়ে টুপটাপ শব্দ তুলে বুলেট আছড়ে পড়ছে, যেন মৃত্যুর অদৃশ্য বৃষ্টি নেমেছে। তবুও নিকের ঠোঁটে একরকম ঠান্ডা হয়ে আছে, অদ্ভুত এক অবজ্ঞা মিশ্রিত হাসি, যেন এই মৃত্যুর খেলায় তার চিরপরিচিত মঞ্চ। আরিশ দাঁত চেপে টিগার টানতেই অন্ধকার ভেদ করে আগুনের রেখা ছুটে যায়। দূরের গাড়িগুলোর কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে রাস্তার বুকে। অন্ধকারে চলছে তীব্র সংঘর্ষ। শত্রুদের উদ্দেশ্য একটাই, নিক যেন থেমে তাদের সামনে দাঁড়ায়, যাতে তারা সামনে রেখে তাকে শেষ করে দিতে পারে। আর সবথেকে বড় এক গুপ্তধন নিকের কাছে লুকায়িত আছে, কিন্তু নিক সেটা দিতে নারাজ। একইভাবে চলছে বুলেটের লড়াই। নিক থামার মানুষ নয়, তার চোখে ঝলসে ওঠে হিংস্র দৃঢ়তা। অধিরাজ স্টিয়ারিং ঘুরিয়ে সে গাড়িটাকে এমনভাবে মোড় নেয় যে পেছনে তাড়া করা গাড়িগুলো মুহূর্তে বিশৃঙ্খলায় পড়ে যায়। আরিশ তখন জানালার বাইরে ঝুঁকে আরো দ্রুত গতিতে বুলেট বর্ষণ করছে। প্রতিটি টিগারের চাপ যেন যুদ্ধের এক একটি ঘোষণা। চারিদিকে ধোঁয়া, আগুন আর গুলির বিকট শব্দে ভরে উঠেছে। সে উত্তপ্ত সংঘর্ষের মাঝখানে নিক আর আরিশ দাঁড়িয়ে আছে যেন ঝড়ের কেন্দ্রবিন্দুতে। সামনে ড্রাইভ করে যাচ্ছে অধিরাজ। রাতের অন্ধকারে গাড়িটি ছুটে চলে সামনে, আর পেছনে পড়ে থাকে ধ্বংসভাঙা কাচ আর পরাজিত শত্রুদের ছড়িয়ে থাকা নিঃশব্দ ছায়া, মাফিয়া যুদ্ধের নির্মম সাক্ষী হয়ে। কিন্তু এখানে থেমে যায়নি, আরও কিছু গাড়ি আসে তাদের পিছনে। আচমকা একটা পুরাতন বিল্ডিং এর সামনে গাড়িটা এসে থেমে যায়। নিক রহস্যময়ভাবে হাসলো। এক এক করে পিছনের গাড়িগুলোও থেমে যায়। শরীরে থাকা ট্রেন্স কোটটাকে ফিট করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাতে বেঁধে রেখেছে একটা বড় রুমাল। রয় ওর চোখের গ্লাস নামিয়ে নেমে আসে গাড়ি থেকে। সামনাসামনি দাঁড়িয়ে আছে দুইটা পক্ষ। নিকের কপাল কুঁচকানো। রয় হাসি দিয়ে বলে, অনেকদিন পর আপনাকে দেখলাম গ্যাংস্টার বস। নিক বাজ পাখির মতো দৃষ্টি ফেলে বাজ পাখির মতো তাকায়। এই কারণেই মাঝ রাস্তায় এইভাবে কুত্তার মতো লেলিয়ে দিয়েছ রয়? উফ সরি, যে নিজে একটা কুত্তা সে তো কুত্তাদের এই লেলাবে। রয়ের চোখ মুখ ক্ষোভে লাল হয়ে ওঠে, দাঁত কিরমিরিয়ে বলে, এরপরও তোকে মারতে পারলাম না জানোয়ার। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের, অধর বাঁকিয়ে বলে, ছাপোষা কুকুরের কামড়ে গ্যাংস্টার বসের একটা বালও ছেঁড়ার ক্ষমতা নেই। নিজের এত ক্ষমতা থাকলে তুই পেছন থেকে আক্রমণ করলি। ছ্যা। রয়, তোকে আমি অনেক শক্তিশালী ভাবতাম, কিন্তু শালা মাদারফাক তো ভেজা বেড়াল। রয় ক্ষেপে ওঠে, সামনে পিছনে পায়চারি করে বলে, তুই আমার অনুমতি ছাড়া সেই পেপারে সিগনেচার করেছিস কেন? 20 কোটি টাকার ভাগ আছে আমার, সব মেরে বসে আছে জানোয়ার। নিক দাঁত পিষে নিজের, গলার আওয়াজ নিচে নামা শুয়োরের বাচ্চা, না হলে এমন মার দিব যে তোর অন্ডকোষটাও কেউ খুঁজে পাবে না। নিকের কথায় আরিশ হাসিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অধিরাজ অবাক হয়ে তাকায়, এইটাই হলো তার বস। সবাই যেভাবে ডায়লগ দিবে তার বিপরীতে দিবে সে। সবাই বলে হাড্ডি খুঁজে পাবে না, আর উনি বলে অন্ডকোষ। রয় শ্বাস নিয়ে বলে, তুই আমার টাকা দিয়ে দে, পুরনো শত্রুতা ভুলে যাব সব। নিক অধর বাঁকায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে, শত্রুদের সাথে খেলতে গ্যাংস্টার বস ব্যাকুল হয়ে থাকে, আলাদা এক মজা পাওয়া যায় এতে। শত্রুতা ভুলতে চাই না। রয় 2 কদম এগিয়ে এসে চেঁচিয়ে ওঠে, অন্যের হক মারছিস তুই নিক? নিক উচ্চ শব্দে হেসে ওঠে, হাসির শব্দে কেঁপে ওঠে চারপাশ। নিক অধিরাজের দিকে ইশারা করে বলে, অধিরাজ রুম থেকে ফোনটা নিয়ে আয়, এই জারজকে কিছু সিনারি দেখাই। অধিরাজ সম্মতি জানিয়ে ভেতরে যায়। রয় অধিরাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন সেই অদ্ভুত দৃষ্টি। নিক তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বিল্ডিং অনেকটা দূরে, তাই অধিরাজের যেতে কিছুটা সময় লাগছে। নিক ঘাড় ঘুরিয়ে এক পলক অধিরাজের দিকে তাকায়। প্রায় চলে গিয়েছে ভেতরে। আরিশ নিকের কাছে গিয়ে অবাক হয়ে বলে, কিসের টাকা নিক, কিসের সাইন করেছিস তুই? তুই না বললি পাচার সংক্রান্ত সব ত্যাগ করেছিস, তাহলে এইসব কি? নিকের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে, এক বিকট শব্দ চারপাশ ছড়িয়ে পড়ে। আগুনের হিট এসে নিক আর আরিশের পেছনে লাগে। নিকের শরীর নিস্তেজ হয়ে আসে, কপালের ভাঁজ সোজা হয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই 2 কদম পিছিয়ে যায়। বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখেই বোঝা যাচ্ছে বোমা বিস্ফোরণ ঘটেছে। আরিশ চিৎকার দিয়ে ওঠে, ভেতরে অধিরাজ। নিকের চোখ মুখ আক্রোশে জ্বলে ওঠে, লাল অগ্নিশিখার লেলিহান অংশটুকু যেন তার চোখে এসে নিক্ষিপ্ত হয়েছে। রয় হাসতে হাসতে গাড়ির সাথে হেলান দেয়। নিক খ্যাপা বাঘের মতো কোর্টের ভেতর থেকে বোমা বের করে। রয় আক্রমণ করার আগে নিক তাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়, শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। হুঙ্কার মিশে যায় শাঁসা শব্দে, পালানোর সুযোগ নেয় কারোর। শত্রুদের অগ্রযাত্রা থামাতে মুহূর্তের সিদ্ধান্তে নিক্ষিপ্ত বোমাটি
আকাশে ক্ষণিক ঘূর্ণি তুলে ভূপৃষ্ঠে আছড়ে পড়তেই বিকট বিস্ফোরণের অভিঘাতে চারদিক কেঁপে ওঠে। দাউ দাউ করে ওঠা আগুনের জিহ্বা আর কালো ধোঁয়ার ঘনস্তম্ভ মুহূর্তে যুদ্ধক্ষেত্রকে গ্রাস করে ফেলে। বিস্ফোরণের তীব্র চাপ তরঙ্গ চারপাশের বাতাসকে বিদীর্ণ করে দূর দূরান্তে ছড়িয়ে দেয় ধ্বংসস্তূপের খণ্ডবিখণ্ড অংশ। শত্রুদের সারিবদ্ধ অবস্থান মুহূর্তেই বিশৃঙ্খল ভাঙনে পরিণত হয়। বিস্ফোরণের অভিঘাতে মাটি কেঁপে ওঠে। ক্রুব্ধ পৃথিবী নিজেই প্রতিবাদ জানাচ্ছে। চারিদিকে ধূলিকণার ঘূর্ণাবর্ত ঘন হয়ে ওঠে, আকাশকে ধূসর অন্ধকারে ঢেকে দেয়। চারপাশে পোড়াবারদের গন্ধ বাতাসে ভারী হয়ে ঝুলে থাকে। এই দগ্ধ পরিবেশের মধ্যে ধ্বংসস্তূপের ওপর ছড়িয়ে আছে ভাঙা ইট, কংক্রিটের টুকরো আর ছিন্ন ভিন্ন ধাতব খণ্ড। তারা এই মুহূর্তে আগের সংঘর্ষের ভয়ঙ্কর সাক্ষ্য। দুই পাশের আগুনের তীব্র হিটে শরীর যেন পুড়ে যাচ্ছে। দূরত্ব অনেক, এরপরও চারপাশ। নিক আগুনের দিকেই দৌড় দেয়। আরিশ পিছন থেকে হাত চেপে ধরে শক্তভাবে। নিক, স্টপ! তুই গেলে তুইও আগুনে ঝলসে যাবি। নিক আচমকায় আরিশের কলার চেপে ধরে। চোখ লাল হয়ে আসে তার, দাঁত পিষে বলে, কিন্তু ওইখানে আমার ভাইয়ের দেহটা ঝলসে যাচ্ছে। ফাকিং বিচ!